আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাজ, শক্তি আর ক্ষমতা। ক্ষমতাটা আমরা একটু আলাদা করে রাখবো। ক্ষমতাটা কেন? এই দুইটা একটু বেশি সম্পর্ক রয়েছে, দুইটার সাথে বেশি সম্পর্ক রয়েছে। কেন? কাজের প্রকাশ করা হয় দ্রব্য দিয়ে, শক্তিকে প্রকাশ করা হয় এনার্জি ই দিয়ে। দুইটার একক সেম, দুইটার একক সেম কি হবে? দুইটার একক হচ্ছে জুল, দুইটার একক কি? জুল। এটার সূত্রটা আমি একটু অ্যাপ্লাই করি, জাস্ট এককগুলো মাত্রগুলো আগে ডিসকাশন করে শেষ করে ফেলি। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই বুঝতে একটু কষ্ট হবে, আমার একটু সামনে এসে বলতে হবে, কারণ হচ্ছে ওয়াজ হচ্ছে শোনা যাওয়া একটু প্রবলেম হতে পারে, সো সরি। দ্রব্য মানে হচ্ছে কি? কাজ। কাজের সূত্রটা কি? W is equal to mgh। এটা একটু ভাইবা নিই। এখন ভাই এটা কোন টার্মে থেকে আসতে পারে আমি একটু বলি। W is equal to কি জানি? Fs জানি তো, তাই না? দ্রব্যটার কাজ কি? কাজ হচ্ছে যে তুমি কোন বস্তুর উপর যদি বল দাও, সেটার যদি সরণ ঘটে, সেই বস্তুটা যদি সরণ ঘটে তাহলে ওই বস্তুটা কি হবে? কাজ হবে, অন্যথায় কাজ হবে না। তুমি বল দিলে কিন্তু সরণ ঘটছে না। যেমন আমি এটা যদি ধাক্কাচ্ছি কিন্তু এটা সরণ ঘটছে না, এটা কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ বস্তুটার কি হচ্ছে না? সরণ হচ্ছে না। সরণ যদি না হয় তাহলে বস্তুটা কারণ কি হবে না, তোমার কাজ হবে না। অবশ্যই বল দেওয়ার পর সরণ ঘটতে হবে। সরণ ঘটার জন্য দুইটা দিক আছে। সরণের উপর ভিত্তি করে কাজটা দুই ধরনের, একটা পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। সরণের উপরে ডিপেন্ডেবল করে কাজটা দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, পজিটিভ বলতে বোঝানো হয়েছে তুমি বল দিলা, তো বল দেওয়ার পর সরণটা হচ্ছে বলের দিকেই হয়েছে। বল দিলা, সরণটা যদি বলের দিকেই হয় তাহলে সেটাকে বলবো আমরা পজিটিভ। নেগেটিভ কি? তুমি বল দিলা তার বিপরীত দিকে হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ। জাস্ট এইগুলো রাখো, জাস্ট আইডিয়া কনসেপ্টগুলো একটু রাখলেই হয়। মেডিকেল বলতে থেকে এত ডিটেইলস আসবে না, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো হয়ে যাবে। তো ডব্লিউ এককটা একটু বলি। এই ডব্লিউ ইজ ইকুয়াল টু এফএস হচ্ছে, তো এটা যদি ভেক্টরটাকে উঠাই তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফএস cos থিটা হবে। ভাই cos থিটা কেন? sin থিটা হয় না কেন? sin থিটা হয়। এরকম না যে sin থিটা হয় না, ভাই sin থিটা হয়। fs sin থিটা, এখানে কি দিব একটু খেয়াল করো। আমি যদি কোন বস্তু আঁকি, এর জন্য সিঁড়ি সাপোজ ধরে রাখি, এটা হচ্ছে আমার একটা সিঁড়ি। তো আমি এখান থেকে নামতেছি, ওকে, বা আমি এখানে উঠতেছি, এটা আমি এই জায়গা থেকে নামতেছি, তাই না? আমার একটা বল হচ্ছে, আমি সিঁড়ির উপর থেকে নামতেছি, মাটির সাথে আমি একটা বল কে উঠতেছি, ডব্লিউটা কাজ করতেছে নিচের দিকে। হ্যাঁ, আচ্ছা, আমার কি সরণ ঘটতেছে না? আমার অবশ্যই সরণ ঘটছে। উপর থেকে আমি নিচে আসলাম, আমার সরণ ঘটছে, আমার কাজ হচ্ছে। কিন্তু আমি যে জায়গায় আসি সেটা সরণের সাথে কি কোণ তৈরি করছে? সেটা হচ্ছে থিটা কোণ তৈরি করছে। যদি বলের সাথে বল যে জায়গায় কি করছে, সরণ যদি হয়, সরণের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে হবে cos থিটা। কি বললাম? যদি আমার বলের সাথে সরণের থিটা কোণ উৎপন্ন করে তখন কি হবে? cos থিটা হবে। কেমন? তখন হবে cos থিটা। যদি বল যে জায়গায় কি করছে, সরণ তার বিপরীত দিকে, মানে বিপরীত দিকে না, বল কি করতেছে, করুক সমস্যা নেই, কিন্তু সরণ যে জায়গায় ঘটতেছে তার অপোজিট যদি কোনো কোণ তৈরি হয়, যেমন আমি এই জায়গা থেকে এই জায়গায় আসলাম, ওকে, আমার যদি বিপরীত পাশে কোনো কোণ তৈরি হয় তখন আমি sin থিটা দেব। যদি এটাকে আমি আলফা ধরি, যদি তোমাকে বলা হয় যে একটা বস্তু উপর থেকে নিচে নামতেছে, একটা ব্যক্তি উপর থেকে নিচে নামতেছে, বা একটা বক্স আমি কি করতেছি, ঠেলে উপর দিকে নিতেছি, হ্যাঁ, বস্তুটা সরণ, মনে করো এখানে দূরত্বটা দিল হচ্ছে 2 মিটার দিল। দূরত্বটা কত মিটার দিল? 2 মিটার দিল। এখন 2 মিটার দেওয়ার পর বললো যে এটার সাথে হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করা হয়েছে। কোণ উৎপন্ন হচ্ছে মানে যদি বলা হয় যে লম্বের সাথে কিরূপ পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে একটা বস্তু ঠেলে উপর দিকে নেওয়া হচ্ছে, বস্তুটার সাথে কত কোণ তৈরি করছে? 30 ডিগ্রি কোণ তৈরি করছে। বস্তুটা ঠেলে উপর দিকে নেওয়া হচ্ছে সিঁড়ির সাথে বা মাটির সাথে
30 ডিগ্রি কোণ উৎপন্ন করা হয়েছে। হ্যাঁ, তাহলে তোমাকে যদি বলে কাজটা কত বলতে বুঝাইছে, এটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 2 মিটার, বল F 2 নিউটন প্রয়োগ করা হয়েছে। তোমাকে বললো কি কত, কাজ কত। তাহলে আমি বলছিলাম যে এখানে হচ্ছে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আলফা, উপর দিকে হচ্ছে থিটা। তাহলে সূত্রটা হচ্ছে কি Fs sin থিটা, W Fs sin থিটা। তাহলে সূত্র বসালে পেয়েছে। এখন এই জায়গা থেকে কোন টপিকে চলে গেছে একটু খেয়াল করো, এটা মানটা বসালে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটা কথা বলে রাখি যে এককটাকে বের করে ফেলি, এককটা বের করে পরে একটু ডিটেইলসে চলে যাই। এককটা হচ্ছে ভরের একক হচ্ছে কেজি আর মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটা হচ্ছে এম। তাহলে এটা কি হয়, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তো এটাকে কি লিখতে পারি, এম লিখতে পারি এল স্কয়ার লিখতে পারি, পার সেকেন্ড স্কয়ার লিখতে পারি, সরি পার টি লিখতে পারি, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমার মাত্রা। যদি আমি মাত্রা, কোনো সমস্যা নেই। এখন যদি এইটাকে বের করি, এই এর সূত্রটা কি, ইজ ইকুয়াল টু ওই বাই mgh ইপি বের করি, ইকে আছে ইপিও, সমস্যা নেই। mgh এর সূত্র কি হবে, ml স্কয়ার পার টি স্কয়ার। ভাই এটা কিভাবে আসলো একটু খেয়াল করো, w ইজ ইকুয়াল টু fs, হ্যাঁ লিখতে পারি, সমস্যা নেই। f ইজ ইকুয়াল টু কি mgs, তাই না, ma কেমন লিখছি, যদি এটা মাটিতে থাকে তখন এই হবে, মাটির উপরে থাকলে, মাটির যখন উপরে থাকে কোনো বস্তু তখন আমি m এর জায়গায় g লিখতে পারি, s এর জায়গায় কি লিখতে পারি, h লিখতে পারি। মাটির উপরে কি হয়ে যায়, দূরত্বটা হয়ে যায় উচ্চতা, ত্বরণটা হয়ে যায় উৎকর্ষ ত্বরণ। ওকে, এটা এককটা হচ্ছে এরকম ভাবে প্রকাশ করা যায়, মাত্রা প্রকাশ করা যায়। এককটা কি হবে, এটা হচ্ছে এককটা, এটাকে লেখা যায় জুল লেখা যায়, এটার এককটা জুল লেখা যায়। ক্ষমতা যেটা রয়েছে, ক্ষমতাটা আমি কি করতে পারি, ক্ষমতা P is equal to W divided by T, ক্ষমতা সূত্র, ক্ষমতা is equal to কি, P is equal to W divided by T। W টা কি লিখতে পারি হচ্ছে বাই F, S লিখতে পারি কি, সময়। আলটিমেটলি এটা পাওয়া যাবে হচ্ছে ওয়াটে পাওয়া যাবে। হ্যাঁ, ডিটেইলসে যদি তুমি বের করতে চাও, আগে যেভাবে বের করছি সেভাবে বের করতে পারো, হবে কি জিনিসটা হচ্ছে এরকম, সমস্যা এরকম হবে, এমন ভাবে এককটা, এটা সরি মাত্রাটা হবে এরকম, আর এককটা হবে ওয়াটে। তো এই জন্য হচ্ছে যে এটা আলাদা এবং এই দুটো আলাদা। একটু খেয়াল করো, আমি আগে টপিকে চলে যাচ্ছি, একটু খেয়াল করো। তাই কাজ কি, কাজটা W is equal to Fs cos θ। তোমাকে যদি বলে যে আমি একটা বস্তা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ মাথায় এমন করে একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছি, 10 কেজি বস্তা নিয়ে এরকম দাঁড়িয়ে আছি। আমার চিত্র ভাই খুবই খারাপ, আমি বোটানি ডিপার্টমেন্টের ছাত্র, কিন্তু চিত্র আমার অসাধারণ খারাপ, একটু বুঝতে পারলে গেছে। দেখো একটা লোক মনে করো সাপোজ ওই জঙ্গি, পাহাড়ের জঙ্গলে কাজ করে না, ওরকম জঙ্গি আর কি, আর কিছু। তো মাথায় বস্তা নিয়ে দাঁড়ায় আছে, কত কেজি, 10 কেজি বস্তা নিয়ে মাথায় দাঁড়ায় আছে। এখন যদি বলে তার কি পরিমাণ কাজ করছে সে একটু বের করো। এখন যদি দাঁড়ায় কোনো বস্তা যদি মাথায় রাখে, কোনো কাজই হবে না, কোনো কাজ হবে না, কারণ স্মরণ ঘটতেছে না, স্মরণ ঘটে না, স্মরণ ঘটে না। W is equal to Fs, বা এখানে স্মরণ ঘটতেছে না, কেন ঘটতেছে না, স্মরণ ঘটতেছে না কেন, কারণ এই জায়গায় দাঁড়িয়ে আছে সেজন্য স্মরণ ঘটতেছে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন যতই কাজ করুক, আগে দেখবা স্মরণ ঘটে কিনা, যতই বল প্রয়োগ করুক, যতই যেমন তা করুক, স্মরণ ঘটলে সেটা কাজ বলতে, অন্যথায় না। যেমন আমি কোন বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, কিন্তু বস্তুটা কি হচ্ছে, বৃত্তাকার পথে ঘুরছে। বস্তুটা যদি বৃত্তাকার পথে ঘুরে, কাজ হবে কিনা হবে না, এটা ডিপেন্ড করে প্রশ্নটার উপর। প্রশ্নটা কনসেপ্ট ক্লিয়ার রাখবা, প্রশ্নটা ভালো মতো পড়ে বুঝবা। যেমন বস্তুটার ভরটা কি, বস্তুটার ভর হচ্ছে m is equal to 2 কেজি। একটা সুতা দিয়ে ঘোরাচ্ছি, সুতাটার দৈর্ঘ্যটা কত, 0.2। ওকে,
কি বেগে ঘুরতেছে? বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘুরতেছে, তাই না? সমদ্রুতিতে ঘুরতেছে। এখন তোমাকে প্রশ্নটিতে বললো যে 2 কেজি ভরের একটি বস্তু কেন্দ্র থেকে 0.2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতা দ্বারা ঘোরানো হচ্ছে এবং সমদ্রুতিতে 10 কিলোমিটার পার সেকেন্ডে ঘুরতেছে। হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ডে ঘুরতেছে। বস্তুটা পূর্ণ আবর্তন করতে বা একটা আবর্তন পুরো কমপ্লিট করতে কি পরিমাণ কাজ করবে? সময় 10 সেকেন্ড বের করো। ভিডিওটি স্টপ রেখে একটু বের করার চেষ্টা করো। প্লিজ ইকুয়াল টু হোয়াট, কাজটা বের করো। যদি না পারো আমি বলে দিই, সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু কি Fs। সূত্র এটা না? আচ্ছা, আমি সূত্র তো এটা বলছেন। এখান থেকে কমপ্লিট করে এখানে আসতে তার দ্রুতটা কত? সরলটা দ্রুত থাকবে না, কেন থাকবে না? সাপোজ মনে করো আমার বাড়ি হচ্ছে এখানে, আমার স্কুল হচ্ছে এখানে। বাড়ি থেকে স্কুলে আসলাম, স্কুল থেকে আমি আবার বাড়িতে চলে গেলাম, তাহলে আমার সরণ কি হচ্ছে? 0 হচ্ছে, যে এখানে আসি ওইখানেই আসি, তাই না? যেখান থেকে স্টার্ট করছি ওইখান থেকে এন্ড হয়েছে, তাহলে কি হয়? সরণটা হয় না, দ্রুতটা 0 হয়, সরণটা 0 হয়। সরেই নাই বস্তুটা, এরকম অবস্থা, তাহলে এখানে আমার কি হবে? 0 হবে, তাই না? 0 হবে। আচ্ছা, ঠিক আছে। এখন তোমাকে আমি কয়েকটা কোশ্চেন স্ক্রিনে দিব, স্ক্রিনের মধ্যে দেখে নিও কোশ্চেনগুলো হচ্ছে এরকম যে আমি মুখ দিয়ে বলি, স্ক্রিনে তোমরা দেখতে পাবা, স্ক্রিনটি স্টপ করে কোশ্চেনগুলো লিখে নিও কষ্ট করে। তো কোশ্চেনগুলো হচ্ছে এরকম যে আমি যদি 40 নিউটন কোনো বস্তুকে মাথায় নিয়ে 40 নিউটন বলে কোনো বস্তুকে আমি মাথায় নিয়ে 40 নিউটন ওজনের কোনো বস্তুকে যদি মাথায় নিয়ে কি করি? মাথায় নিয়ে মেঝে থেকে 2 মিটার উচ্চতায়, মেঝে থেকে কত? 2 মিটার উচ্চতায় 2 সেকেন্ড ধরে রাখলাম। 2 সেকেন্ড ধরে কি করলাম? ধরে রাখলাম। তাহলে তার কাজটা কত? ওই ব্যক্তি কি পরিমাণে কাজ করছে এটা বের করো। অনেক থাকবে, 10, 20, 30, 0 অপশন অনেক কিছু থাকবে, অ্যান্সারটা হবে 0। কারণ সে দাঁড়িয়ে, কোনো বস্তু সে দাঁড়ায় আছে, তো সে তার কোনো কাজ হচ্ছে না, তাহলে কি হবে? কাজ যেহেতু হচ্ছে না, তাহলে W = 0 হবে। হ্যাঁ, আমাকে দেখতে হবে আসলে সরণটা কি পরিমাণে করতে। এখন একটা লোক মনে করো, একটা লোক এই জায়গা থেকে একটা বক্সে হাতে করে বক্স নিয়ে সামনের দিকে মুভমেন্ট করতেছে, তাই না? হাঁটতেছে। তো বললো যে সে 50 কিলোমিটার পর্যন্ত গেছে, মনে করো 50 মিটার পর্যন্ত গেছে হাইটটা, এবং সে মাটির সাথে 10 নিউটন বল প্রয়োগ করছে। 50 মিটার পর্যন্ত হাইটটা মাটির সাথে 10 নিউটন বল প্রয়োগ করছে। আচ্ছা, ঠিক আছে, করলো। যদি বলে যে কি পরিমাণ কাজ হচ্ছে বলো, তারপর তুমি তো সহজে বলে ফেলবো, ভাই 10 আর 50 গুণ করলে কত হচ্ছে? 500। ওয়াও, হয়ে গেছে ভাই। কিন্তু না, আসলে হয়নি। কেন? মানে সে মাটির সাথে বল প্রয়োগ করতেছে, আর সরণটা ঘুরছে এই দিকে। মাটি এবং সরণ তার দিকে কি হচ্ছে? লম্বভাবে কি করতেছে? লম্বভাবে যদি কি করে, তখন থিটাটা কত হবে? থিটা = 90 ডিগ্রি। সূত্রটা হয় W = Fs cos θ। Fs cos কত হবে? 90 ডিগ্রি, তাই না? 0 হবে। ওকে। কোন লোক যদি হাতে ব্রিফকেস বা কোনো ব্যাগট্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করে, তাহলে তার সরণ হবে 0, তার কাজ হবে 0। ব্যাগটা নিয়ে যদি বলা হয়, ব্যাগ নিয়ে যেতেছে এবং ব্যাগের দ্বারা কোনো কাজ বা লোকটা দ্বারা কোনো কাজ হচ্ছে কিনা? কোনো কাজ হবে না, কারণ ব্যাগটা আছে কি? স্থির আছে। স্থির থাকুক আর যাই থাকুক, মাটির সাথে কি কোন করতেছে? মাটির সাথে হচ্ছে মাটি, আর ওই লোকটা যে জায়গায় যাচ্ছে সরণটা, সেটার সাথে কি কোন তৈরি করছে? ঠিক আছে, 90 ডিগ্রি কোন তৈরি করতেছে। এই জিনিসটা মাথায় রাখবে, বুঝছেন? তোমাকে যদি কোশ্চেন এরকম করে যে সরণের সাথে অভিকর্ষ বল এবং স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ কেমন হবে, বা পার্থক্য কি বা কিরকম পরিবর্তন হবে, তো ভাই এরকম কোশ্চেন যদি করে, তাহলে তোমাকে কোশ্চেন টার্মটা বুঝতে হবে যে কি বলছে। অভিকর্ষ বল বলতে কি বুঝাইছে এবং স্থিতিস্থাপক বল দ্বারা কি বুঝাইছে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ,
আর কথা বলছে অভিকর্ষ বল এবং স্থিতিস্থাপক বলের দ্বারা কৃত কাজ। অভিকর্ষ বল যেটা আছে সেটা কৃত কাজ হচ্ছে W=mgh। W= কি mgh। আর স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজটা কি হবে? W=12kx²। 12kx²। এটা হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। তোমরা তোমাদের লাস্ট টপিকে ব্যবহারিকের আগে দেখবা এই সূত্র সুন্দর করে ডিটেইলস আলোচনা করছে। আমি এখন ওই ডিটেইলসে যাব না। ডিটেইলসে গেলে লম্বা লেন্থি ভিডিওটা হবে, আর এটা হয়ে যাবে মেডিকেল না তোমার কি বলে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভিডিওটা চলে যাবে। তো এত ডিটেইলসে চলে যাব। তো এটা যদি সমান করে তাহলে কি হচ্ছে mgh/kx²। তাহলে কি হচ্ছে, কি বলছে যে কৃত কাজটা কিরকম হবে, কৃত কাজটা কিরকম ভাবে বা কাজের পরিবর্তনটা কিরকম হবে, তাই না? তো একটু খেয়াল করো, এটা থেকে কি লিখতে পারি? ডব্লিউটা হচ্ছে যে কিসের সমানুপাতিক, এইচের সমানুপাতিক, তাই না? আর এটা হচ্ছে ডব্লিউটা সমানুপাতিক হচ্ছে কিসের সমানুপাতিক? x² এর সমানুপাতিক। এখানে কি এটা হচ্ছে ধ্রুবক, স্প্রিং এর ধ্রুবক হতে পারে, স্প্রিং এর ধ্রুবক। আর এটা দুইটা মধ্যে কি কমন আছে? ডব্লিউটা কমন আছে। তাহলে আমি আলটিমেটলি বলতে পারি কখনো এটা সমান হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এইটা সমানুপাতিক হচ্ছে h, আর এটা সমানুপাতিক হচ্ছে কি স্বরণ, কি পরিমাণ স্বরণ ব্যবহার করছে। তো তাদের কৃত কাজ কখনো সমান হবে না। এটা তোমাদের মেডিকেলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব হচ্ছে শক্তি নিয়ে। শক্তি স্মিন হচ্ছে এনার্জি। শক্তি নিয়ে কথা বলবো। তাহলে শক্তিটা কয় ভাগে ভাগ করা যেতে পারে এই জিনিসটাকে তোমার আগে জানতে হবে, যে শক্তিটাকে কয় ভাগে ভাগ করা যেতে পারে। ভাই অনেক ধরনের, প্রায় 9টা ভাগ আছে। 9টা ভাগ মুখস্থ রাখতে হবে। তো আমাকে শক্তিটাকে 9 ভাগে ভাগ করা যেতে পারে। এনার্জিটাকে কি কি ভাগ হতে পারে? 9টা ভাগ হচ্ছে, প্রথম হচ্ছে যান্ত্রিক শক্তি, তারপর হচ্ছে তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি এবং সৌরশক্তি। এগুলোকে তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখার পর আমি যে প্রথম টার্মটা দিচ্ছি সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। যান্ত্রিক শক্তিটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, দুই ভাগে। একটা হচ্ছে কি ওই ছোটবেলা পড়ছিলাম, সেটা হচ্ছে গতি শক্তি। গতি শক্তি কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, গতি শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? গতি শক্তিতে mv² দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আর বিভব শক্তিকে mgh দ্বারা প্রকাশ করা হয়। কেমন? এখন গতি শক্তি বিভব শক্তি নিয়ে একটু ইন্টারেস্টিং আলোচনা করব। সেটা হচ্ছে কোন বস্তুকে মনে করো নারকেল গাছ আছে। হ্যাঁ, তো নারকেল গাছ আছে, নারকেল গাছ থেকে একটা ডাব উপর থেকে নিচে পড়ছে। উচ্চতাটা কি? উচ্চতা h, উপর থেকে নিচে পড়ছে। তোমাকে কোশ্চেন যদি বলা হয় h উচ্চতা থেকে একটা ডাব পড়ে গেছে, ডাবের 3টা অবস্থা, মানে হচ্ছে যদি দৈর্ঘ্যের 3টা অবস্থা দেয়, a উচ্চতা, a উচ্চতা এবং a উচ্চতা, a b এবং c, 3টা টার্ম দেয়। 3টা টার্ম দিয়ে যদি বলে কোথায় শক্তি নিত্যতা সূত্রটা পড়বে, বা অথবা কোথায় গতি শক্তি এবং বিভব শক্তি সমান হবে, যদি এরকম টার্ম তোমাকে বলে, তুমি প্রথম কি করবা? আগে কনসেপ্টটা ক্লিয়ার রাখবা যে কিভাবে কি করতে হয়। ভাই উপর দিকে যখন বস্তুটা ছিল তখন বস্তুটা ইকে ইকুয়াল টু 0 ছিল। ইকে ইকুয়াল টু কেন 0 ছিল? কারণ বস্তুটা বেগ ছিল না, বস্তুটার বেগ ছিল না। হ্যাঁ, বস্তুটার ইপি ছিল, ইপি ইকুয়াল টু কি mgh। বস্তুটা m ছিল, g ছিল এবং h উচ্চতা ছিল, উপর থেকে নিচ পর্যন্ত তার উচ্চতা ছিল। তাহলে মোট শক্তিটা কত হবে? মোট শক্তিটা ইকুয়াল টু ek ইকুয়াল টু ep। তাহলে আর পাওয়া যাচ্ছে কি mgh, তাই না? এটা তো 0 দ্বারা যোগ করলে mgh পাওয়া যাচ্ছে। যদি বলা হয় বি বস্তুটা, খেয়াল করো আমি ক্লাস 9 স্টুডেন্টকে বলছিলাম, যখন তুমি এরকম টার্ম করো তোমার সামনে, তুমি একটা কাজ করতে পারো। কাজটা হচ্ছে কি, কোনটা হচ্ছে h
আমি গতিশক্তিটা সবসময় উপরের দিকে ভাববো আর বিভব শক্তিটা সবসময় নিচের দিকে ভাববো। না হচ্ছে বিভব মানে হচ্ছে নিচে ও গতি মানে হচ্ছে উপরে, এই জিনিসটা ভাবতে হবে। তাহলে এখানে যদি আমাদের বলে যে গতিশক্তির বিভব শক্তি বা মোট শক্তিটা কিরকম হবে, তাহলে তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে EA is equal to half mv square। b স্কয়ারটা বাই কি, b স্কয়ারটা হচ্ছে উপর থেকে বস্তুটা কি বেগে পড়ছে, বস্তুটা কি বেগে পড়ছে সেটা। ওকে, b সূত্রটা কি, v is equal to u plus at হতে পারে, সরি gt হতে পারে, বা b is equal to b স্কয়ার প্লাস 2gh এটা হতে পারে, প্লাস হবে কারণ হচ্ছে নিচের দিকে পড়তেছে। হ্যাঁ, মানে হচ্ছে অভিকর্ষটা অনেক দিকেই পড়তেছে। আচ্ছা, এরপর খেয়াল করো EQ is equal to half mv square দিলাম। আচ্ছা, হাফ mv স্কয়ার দিলাম, কোনো সমস্যা নেই। এই b স্কয়ারটা হচ্ছে এই উচ্চতা, উপর থেকে নিচে কি উচ্চতা পড়ছে সেটা হচ্ছে h। এখান থেকে এটাকে আমি h দিই না, এটা আমি ধরি হচ্ছে h প্রাইম। কেন h প্রাইম? এখান থেকে যে বস্তুটা পড়ছে এটা হচ্ছে আমার h প্রাইম, উপর থেকে যে বল পড়ছে। হ্যাঁ, বিভব শক্তি বের করতে গেলে বিভব শক্তির সূত্র হচ্ছে কি, EP is equal to mgh হবে না, এখানে x হবে। কেন x হবে? আমি বলছি বিভব শক্তি সবসময় কি করবা, নিচের দিকে ধরবা। সরি, উল্টা বলছিলাম, সেটা হচ্ছে উল্টা বলছি কনসেপ্ট, সেটা হচ্ছে গতি শক্তি সবসময় উপর থেকে নিচে, নিচের দিকে যেটা পড়বে, আর বিভব শক্তিটা হচ্ছে উপরে, এরকম হবে। তাহলে উপর থেকে কি বেগে পড়তেছে, এটা হচ্ছে বিটা, b is equal to u square plus 2gh প্রাইম। h প্রাইমটা কি, উপর থেকে বলটা কত উচ্চতায় পড়ছে, এটা হচ্ছে h প্রাইমটা। আর বিটা হচ্ছে আমি বলছি যে নিচে থেকে উপরে ধরবা, তাহলে নিচে থেকে উপরে যে যেটা ধরবা সেটা হচ্ছে x, এটা হচ্ছে আমার সেই EP। তাহলে কি হয়, EP is equal to mgh। মোট শক্তিটা কি হবে, EK সমান EK প্লাস EP, এটা হচ্ছে আমার কি মোট শক্তি। মোট শক্তি একটা কথা ইন্টারেস্টিং কি জানো, ইন্টারেস্টিং হচ্ছে এখানে যে এই উচ্চতায় যে মোট শক্তিটা ছিল B তেও সেম হবে, C তেও সেম হবে। কেমন? তাহলে তুমি একটু ভালোভাবে যদি ট্রাই করো, মেডিকেল অ্যাডমিশনে তোমাকে যদি বলা হয় যে কি লিখলাম যে ইপিটা হচ্ছে এর মতোই হবে, তাই না? আচ্ছা, মেডিকেল একটু পরে বলতে, সেটা হচ্ছে নিচেটা কি হবে, সিবিতে তো সেম হবে। সিবিতে কি কোনো উচ্চতা নাই, আছে উচ্চতা নাই, তাহলে সিবিতে ইকে থাকবে, ইকেটা থাকবে কিন্তু ইপিটা থাকবে না। ওকে, এবং এই হাফ এম স্কয়ার যে মানটা সেটা হচ্ছে এই যে ইপিটা ছিল না, যে এই বিন্দুতে সেটা সমানই হবে। এখন তোমাকে যদি ম্যাট্রিকে ভর্তি পরীক্ষার মধ্যে যদি বলে যে 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দেওয়া হয়েছে, কোথায়, কোন বিন্দুতে গতি শক্তি বিভব শক্তি দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ, 50 গুণ, 100 গুণ, যত পারে তত গুণ হবে। তোমাকে বলবো কোথায় দুইটা বস্তু মিলিত হবে, 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন তোমাকে বলতে পারে কোথায় গতি শক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, বা কোথায় 3 গুণ হবে, বা কোথায় 4 গুণ হবে। কথাটা হচ্ছে কি, কোথায় গতি শক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হবে। গতি শক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হবে। গতিটা আগে কথা থাকবে, তারপর হচ্ছে বিভব শক্তি থাকবে, দ্বিগুণ হবে। তো তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে কি, ই দিবা, নরমালি ই দিবা, যে উচ্চতাটা থাকবে এই উচ্চতা দেখবা নিচে হচ্ছে যে এখানে যত গুণই বলুক, এটা হবে n গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, যাই বলুক ওইটার সাথে এক যোগ করবা। তাহলে কি হচ্ছে, 30 মিটার উচ্চতা কোনো একটা বস্তু রেখে ফেলে দেওয়া হলো, বললো যে কোনো একটা উচ্চতায় গিয়ে বা কোথাও এমন একটা জায়গা যাবে যেখানে গতিশক্তির বেশি দ্বিগুণ হবে। তখন কি করব, 2 + 1। তাহলে আমি জানলাম যে 10 মিটার নিচে গিয়ে গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হবে। এটা
এখন কোশ্চেনটা যদি তোমাকে বলে দেয় যে আবার একটা কোশ্চেন যদি এরকম বলে দেয় যে 100 মিটার 100 মিটার 100 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো 100 মিটার কোনো উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দেওয়া হয়েছে, কোথায় গতি শক্তি বিয়োগ শক্তি 4 গুণ হবে, 4 গুণ হবে। অ্যানসারটা তুমি বের করো। তাহলে কি বললাম, উপর থেকে নিচ পর্যন্ত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, কোথায় গতি শক্তি বিয়োগ শক্তি 4 গুণ হবে, অ্যানসারটা আমাদের বলো। আরেকটা ম্যাথ দিই, যদি বলে যে কোনো নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দেওয়ার পর যে কোনো একটা বিন্দুতে বা নির্দিষ্ট কোনো উচ্চতা থেকে ফেলে দেওয়ার পর একটা বস্তু 10 মিটার উচ্চতায় গতি শক্তি বিয়োগ শক্তি দ্বিগুণ হয়, তাহলে উচ্চতাটা কত? আবার বলতেছি, কোন নির্দিষ্ট উচ্চতায়, জানি না উচ্চতাটা কত, h মিলিত হয়েছে কোথায়, মানে হচ্ছে বস্তুটা দ্বিগুণ বা দ্বিগুণ হয়েছে কোথায়, মনে করে এইটা, এটা উচ্চতাটা কত, 10 মিটার। বিভব গতিশক্তিটা বিভব শক্তির কত গুণ, দ্বিগুণ। এখন বলছে যে পুরো উচ্চতাটা কত, বের করতে একটু টাইম লাগবে, হ্যাঁ। কিন্তু তুমি যদি শর্টকাটে জমা তাহলে ইজিলি পারতেছো। ভাই আগেটা কি ছিল, আগেটা ছিল কিন্তু পুরোটা উচ্চতা, পুরো উচ্চতা থেকে ওই n+1 গুণ করলে আমি পাইতেছি না। তো এখানে একটু ডিফারেন্সটা হচ্ছে যে ভাগ করব না, এখানে গুণ করব। কি করব, উচ্চতা আছে কত, 10 দ্বিগুণ গুণ, কি কাজ করব, 10 গুণ দিলাম, দ্বিগুণ আছে না, দ্বিগুণের সাথে 1 যোগ করব, তাহলে কত হয়, 3, 3 এর সাথে 10 গুণ করব 30, তাহলে পুরো উচ্চতাটা কত পাচ্ছি আমি, 30 মিটার। হ্যাঁ, এটা কাজের উপরে W/T। কাজের মানে যদি এরকম কাজ নিয়ে যদি এরকম কোশ্চেন করে যে বল ও সরণের মান কেমন হলে, কিরূপ হলে কাজ সর্বাধিক হবে, এরকম যদি বলা হয়, তখন তুমি থিটার মান আছে না 0 করে দিবা। W কি Fs cos θ না, তাহলে থিটার মান যদি 0 হয়, W Fs সর্বোচ্চ হবে। হ্যাঁ, সর্বোচ্চ হবে। আর একটা জিনিস মাথায় রাখবা, কাজ কখন সর্বনিম্ন হয়, যখন 180, থিটার মান কত হয়, 180 হয়, তখন কাজটা হচ্ছে সর্বনিম্ন হয়, সর্বোচ্চ হবে cos θ 0 হবে। আচ্ছা, cos মানে থিটার মানটা 0 হবে, হ্যাঁ। আর কাজটা ধনাত্মক কখন হবে, কাজ ধনাত্মক হবে যখন তুমি দেখবা থিটার মানটা 90 ডিগ্রি কম হবে, তখন ওটা ধনাত্মক হবে। আর থিটা মানটা যদি ঋণাত্মক কখন হবে, যখন থিটা মানটা 190 ডিগ্রি থেকে বড় হয়, 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট হয়, তখন কাজটা হচ্ছে ঋণাত্মক হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আসি যে ক্ষমতার সূত্র হচ্ছে P/W/T বাই W মানে হচ্ছে কি mgh/T, তাই না? আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি P/Fb। এটা এখানে বিটা যেটা আছে সেটা হচ্ছে সমবেগে গেলে তখন এই সূত্রটা দিবা, P/Fb। এবার কা আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট, P/Fb। এই জিনিসটা একটু মনে রাখবা। আর ইকে সূত্রটা আমি একটু মনে হয় কনসেপ্টে রেখে আসছি, সেটা হচ্ছে ইকে P²/2m। এই সূত্রটা নিয়ে অনেক ম্যাথ আছে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে। মেডিকেলে খুব কম বা নাই বললেই চলে, দু একটা কোশ্চেন বাদে। ইকে P²/2m। তাহলে কি হবে, একটু খেয়াল করো। যদি কখনো বলে যে গতিশক্তিটা ভরবেগের সাথে কেমন সম্পর্ক বা কিরূপ সম্পর্ক, তাহলে নিচে দেওয়া থাকবে যে বর্গের সমানুপাতিক, বর্গমূলের ব্যস্ত অনুপাতিক, এরকম দেওয়া থাকবে। তাহলে ইকেটা কি হচ্ছে, ইকেটা ভরবেগের কি হচ্ছে, বর্গমূলের সমানুপাতিক। এখন হচ্ছে বলা কর্মদক্ষতা নিয়ে, কর্মদক্ষতা কিন্তু কোশ্চেন করতে পারে। কর্মদক্ষতা মানে হচ্ছে এটা ইকুয়াল টু করছিলাম না যে পি আউট ডিভাইডেড বাই পি ইন। টা বলতে হচ্ছে মোট ক্ষমতা। পি আউটটা হচ্ছে যে ক্ষমতা দেওয়ার পর তুমি যেটা পাচ্ছ। যেমন আমি একটা ইঞ্জিন লাগাইলাম, 2 ওয়াট ইঞ্জিন বা 10 ওয়াটের ইঞ্জিন লাগাইলাম, 10 তলা পানির উপরে 10 কেজি ভরের একটা 10 কেজি ভরের পানি আমি কি করলাম, 10 তলার উপরে আমি নিয়ে গেলাম, একতলা হচ্ছে 10 মিটার,
এরকম করে যদি বলে দেয় যে তোমাকে ইটার মানটা বের করতে বলছে কর্মদক্ষতা, তাহলে তোমাকে প্রথম যে মানটা বলছে 2 অথবা 10 ওয়ার্ড, ওটা হচ্ছে আমার পি ইন। প্রথম যে কথাটা ওয়ার্ড দিয়ে লেখা থাকবে ওটা হচ্ছে আমার পি ইন। পরে যে জিনিসটা তোমাকে বলে যে 10 তলা 5 তলা এরকম উচ্চতা নিয়ে গেছে ওটা হচ্ছে পি আউট। তো পি আউট বের করার নিয়ম হচ্ছে কি, পি আউট সমান এনজিএস ডিভাইডেড বাই জি। এটা হ্যাঁ এত আসবে না, বললাম না এত ডিটেইলস আসবে না, জাস্ট একটু আইডিয়া রাখলেই হয়, কোনো সমস্যা নাই। কিন্তু বেসিক্যালি এই অধ্যায়ের মধ্যে কিছু রিডিং আছে, রিডিং স্কিল দাও রাখতে হবে। যেমন আমি কোশ্চেন মেডিকেল কোশ্চেন দেখলাম সে 17 সাল থেকে 20 সাল পর্যন্ত দেখলাম, 21 সাল পর্যন্ত দেখলাম যে একটা জিনিস বারবার ট্রান্স করতেছে, ঘুরতেছে। জিনিস আছে সেটা হচ্ছে দ্রব্যের মানটা কোথায় শূন্য হবে, এই জিনিসগুলো নিয়ে। হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে একটা ছবি আমি তোমাকে দিব, ওই ছবিটা একটু ডিটেইলসে মনে রাখবা, একটু বিস্তারিতভাবে পড়বা, তাহলে তোমার কনসেপ্টটা তখন ক্লিয়ার হবে। হ্যাঁ তো দ্রব্যের মানটা কোথায় হবে, আমি যে বলছিলাম যে এস এর মানটা যেখানে কোথায় স্মরণ ঘুরছে না ঘটে না ওটা দেখবা। হাজার বলতে কিন্তু স্মরণ কোথায় ঘটে না, তাহলে সেখানে কাজ হবে না, সেখানে কোনো কাজ হবে না। কাজ করতে হলে তোমার কি লাগবে, অবশ্যই স্মরণটা ঘুরতে হবে, তাহলে কাজ হবে না, অন্যথায় কাজ হবে না। তাহলে ক্ষমতা নিয়ে যে ট্রামগুলো হচ্ছে রিডিং স্কুল থেকে আসে, আর যদি অঙ্ক আসে এইগুলো থেকে অঙ্কগুলো দিয়ে দেয়। তো তোমাকে অঙ্কগুলো তো হাই কোয়ালিটি হবে না, তোমাকে ক্ষমতার একক, মাত্রা, কোন কোন জায়গায় ক্ষমতা ইউজ করা হচ্ছে এগুলোই আসবে ঘুরে ফিরে। তুমি কি করবা, রিডিং করবে, একবার রিডিং করে এই যেগুলো আছে প্র্যাকটিস বুক বাসায় যেটা আছে ওটা প্র্যাকটিস করবা, অথবা নানান অ্যাডমিশন বই আছে ওগুলো প্র্যাকটিস করে দেখবা যে তুমি ভালো পারতেছো। অধ্যায়টা ছোট, একটু পড়লেই কনসেপ্টটা মাথায় প্রবেশ করবে, ভয় পাওয়ার কিছু নাই, ক্যারি অন, ইনশাআল্লাহ একটা ভালো একটা রেজাল্ট আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শর্ট সিলেবাস যেটা দিচ্ছে, শর্ট সিলেবাসের উপর একটু গুরুত্ব আরোপ করতে হবে তোমাকে। হ্যাঁ গুরুত্ব আরোপটা বলতে কি বোঝানো হয়েছে, যে শর্ট সিলেবাস যেটা দিচ্ছে মেডিকেল অ্যাডমিশনে এবার ওই শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে কঠিন কোশ্চেনগুলো তোমাকে দিবে, আর যেগুলো বাকি আছে যেগুলো অধ্যায়গুলো ওগুলোর উপর বেশি একটা জোর দিবে না বা কঠিন দিবে না, কারণ জানে যে এবারটা নিউ ফার্স্ট টাইমার তারা শর্ট সিলেবাসের ভিত্তিটাই ওরা বেশি অ্যাচিভ করছে। সেকেন্ড টাইমারদের জন্য একটা অপরচুনিটি বলবো, অনেক বড় অপরচুনিটি। ফার্স্ট টাইমারদের জন্য শর্ট সিলেবাস যেগুলো সেগুলো উপরে বেশি জোর দিতে হবে, কারণ ওইগুলোর উপরে কোশ্চেনগুলো করা হবে। সেকেন্ড টাইমারদের জন্য বলবো যে তোমরা যেগুলো শর্ট সিলেবাস আছে ওগুলোর উপরে একটু বেশি জোর দাও, বাকিগুলো তোমাদের পড়ানো আছে বা পড়া হয়ে গেছে ইনশাআল্লাহ। সামনের শর্ট সিলেবাসে যেগুলো অধ্যায়গুলো ওরা ফার্স্ট টাইমার যেগুলো পারে তোমরা ওগুলোর উপর একটু জোর দাও, তাহলে ইনশাআল্লাহ একটা ভালো একটা ফলাফল আসবে। আর এইবারটা সেকেন্ড টাইমারদের জন্য বিশাল অপরচুনিটি। তো মনে হচ্ছে এবারটা অ্যাডমিশনে মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেনটা বেশি একটা কঠিন হবে না। ইংলিশ আর জিকে একটু ডিফারেন্ট, ওগুলোর টার্মটা একটু ডিফারেন্ট, ওগুলো একটু জোর দিতে আলাদা হবে।